কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস, যেটা কিন্তু না জানলে কম্পিউটার সম্বন্ধে তোমাদের বেসিক যে ধারণা সেটা হবে না। তো আজকের এই সিরিজে আমি কম্পিউটার ফান্ডামেন্টালস সম্পর্কিত যে সিরিজটা আমি করেছি তার প্রথম ভিডিও আপলোড করব। তো তোমরা দেখে নেবে আজকে এই কম্পিউটার ফান্ডামেন্টালস সম্বন্ধে যে বেশ কিছু কথা এবং বেশ কিছু জিনিস যেগুলো তোমাদের কম্পিউটার শিখতে গেলে একদম বেসিক প্রয়োজন হবে। তো কম্পিউটার ফান্ডামেন্টালস বলতে কম্পিউটারের খুঁটিনাটি মেন আমাদেরকে জানতে হবে যে কম্পিউটার অ্যাকচুয়ালি কি, কম্পিউটার জিনিসটা কি, হোয়াট ইজ কম্পিউটার। দেখো এখানে বাংলা এবং ইংলিশ দুভাবেই আমি লিখে রেখেছি। কম্পিউটার হলো একটি শক্তিশালী ইলেকট্রনিক গণকযন্ত্র। কম্পিউটার হলো একটি শক্তিশালী ইলেকট্রনিক গণকযন্ত্র। শক্তিশালী কেন? কারণ আমরা যে ধরনের কাজ, মানে কম্পিউটার কথাটা এসছে প্রথম বলে দিই একটু, কম্পিউট কথা থেকে, যেটার অর্থ হচ্ছে ক্যালকুলেশন করা বা হিসাব নিকাশ করা। এবার কম্পিউটারের সাহায্যে যখন প্রথম কম্পিউটার আবিষ্কার হয় তখন কিন্তু এই কনসেপ্ট নিয়ে আবিষ্কার হয়নি যে এখন মডার্ন কম্পিউটার যেমন নানান ধরনের কাজে ব্যবহার হয়, সেরকম কিন্তু তখনকার দিনে হতো না। তখন যে কম্পিউটার আবিষ্কার হয় তার নাম ছিল অ্যাবাকাস। এই অ্যাবাকাসের সাহায্যে মূলত এটা আবিষ্কার হয় চীনে। এর সাহায্যে মূলত হিসাব নিকাশ করা হতো, এখান থেকে দুটো গুঠি বাড়িয়ে কমিয়ে এখান থেকে যোগ বিয়োগ করা যেত। তো এই কনসেপ্ট নিয়ে কিন্তু প্রথম কম্পিউটার আবিষ্কার হয়। এই যে অ্যাবাকাস দেখতে পাচ্ছ এখানে তোমরা, এটা কিন্তু ফার্স্ট ইনভেন্টেড নন ডিজিটালাইজ কম্পিউটার, অর্থাৎ এটা কোনো রকম ডিজিটাল কম্পিউটার নয়, শুধুমাত্র হিসাব নিকাশ করা যেত বলে এটাকে কম্পিউটার নাম দেওয়া হয়েছিল। যে সকল যন্ত্র যেখানে হিসাব নিকাশ করা যায়, যার সাহায্যে হিসাব নিকাশ করা যায়, তাকে আমরা কম্পিউটার বলতেই পারি। যেমন ক্যালকুলেটারও ওয়ান টাইপ অফ কম্পিউটার বলতে পারো, নন ডিজিটালাইজ। আচ্ছা, এবার বলে দিই, এখানে আমরা ছিলাম হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার কি? এখানে বলা আছে, দেখো কম্পিউটার হলো একটি শক্তিশালী ইলেকট্রনিক গণকযন্ত্র। তাহলে শক্তিশালী কেন তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার ইলেকট্রনিক গণকযন্ত্র কেন? গণকযন্ত্র বলতে যেটা ক্যালকুলেট করতে সাহায্য করে। আর ইলেকট্রনিক মানে এই যে যন্ত্রটা, এটা ইলেকট্রিকের সাহায্যেই চলে, কারেন্টের সাহায্যে চলে, বিদ্যুৎ লাগে, সেই কারণে এটা হচ্ছে ইলেকট্রনিক গণকযন্ত্র। যা, তারপর দেখো লেখা রয়েছে যা ইনপুট গ্রহণ করে। তাহলে কম্পিউটার কি গ্রহণ করে? ইনপুট গ্রহণ করে, সেগুলিকে প্রসেস করে এবং আউটপুট বা রেজাল্ট আমাদেরকে দেয়। তাহলে আমরা যে ইনপুট বা আমরা যে নির্দেশ, ইনপুটের বাংলা অর্থ হচ্ছে নির্দেশ দিই, এক্ষেত্রে যে আমরা যে নির্দেশ দিই কম্পিউটারকে, সেটা কম্পিউটার নিজের মতো করে বোঝে, নিজের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেয়, করে নিয়ে সে কি করে, আমাদেরকে সঠিক আউটপুট বা রেজাল্টটা দেখাতে সক্ষম হয়। কম্পিউটারের মধ্যে একটা ইন্টারপ্রেটার বলে জিনিস থাকে, যেটাতে আমাদের যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় আমরা যে কোনো জিনিস কম্পিউটারকে বোঝাই, সেটা কম্পিউটার নিজের ভাষায় বুঝে নিয়ে সেটাকে আউটপুট হিসাবে আমাদেরকে দেখায়। দেখো এখানে ইংলিশেও লেখা রয়েছে, কম্পিউটার ইজ অ্যান পাওয়ারফুল ইলেকট্রনিক মেশিন দ্যাট কালেক্টস ডেটা অর ইনস্ট্রাকশনস ফ্রম ইনপুট ডিভাইসেস। তাহলে কম্পিউটার কোথা থেকে ডেটা কালেক্ট করে? ইনপুট ডিভাইসগুলি থেকে। প্রসেস দেম অ্যান্ড গিভস আস আউটপুট অর রেজাল্ট। প্রসেস দেন হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি দেম হবে, এটা একটু মিস্টেক রয়েছে। তো যাই হোক, কম্পিউটার হলো এমন একটি শক্তিশালী ইলেকট্রনিক গণকযন্ত্র যা ইনপুট গ্রহণ করে, সেগুলিকে প্রসেস করে এবং আমাদেরকে আউটপুট বা রেজাল্ট দেয়। এবার দেখে নেব যে ইনপুট যন্ত্র কোনগুলো এবং আউটপুট যন্ত্র কোনগুলো। দেখো কম্পিউটারে মেন 3 ধরনের ডিভাইস দেখা যায়। এক হচ্ছে ইনপুট ডিভাইস, 2 আউটপুট ডিভাইস, আর 3 হচ্ছে স্টোরেজ ডিভাইস। মানে কম্পিউটার চাইলে তার মেমোরিতে তথ্য জমা রাখতে পারে, ঠিক যেমন আমরা আমাদের মাথাতে যে কোনো পড়লে সেটা মনে রাখতে পারি, ঠিক কম্পিউটারও তেমন মনে রাখতে পারে। আচ্ছা, এখানে ইনপুট যন্ত্র এখানে দেখো দেয়া রয়েছে, আমি যদি হাইলাইট করে একটু দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো, এখানে ফার্স্ট রয়েছে সিপিইউ। এর মধ্যে কি থাকে? সিপিইউর মধ্যে প্রসেসর থাকে। প্রসেসর কি করে? প্রসেস করে বলেই যে কোনো কাজ, মানে যেমন ঠিক যেমন আমাদের মাথা যে কোনো কাজ করে, তারপর বাদ বাকি কাজটা আমরা আমাদের হাত বা পা দিয়ে করে থাকি। তো সেরকমই এখানে কম্পিউটারের ক্ষেত্রে সিপিইউ হচ্ছে মাথা। মানে কম্পিউটারে যদি বলা হয় যে কম্পিউটারের মস্তিষ্ক কোনটা, তাহলে কিন্তু সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক। এবার আমরা যা নির্দেশ দিই কম্পিউটারকে, এবার আমরা নির্দেশটা কি দিয়ে দেবো? নিশ্চয়ই ইনপুট ডিভাইসগুলো থেকে দেবো। এই দেখো ইনপুট ডিভাইস এখানে রয়েছে। এই ছবিটা যদি ভালো করে দেখো তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে। দেখো এখানে কিবোর্ড এবং মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। এই কম্পিউটারের সাথে লাগানো কিবোর্ড এবং মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, অর্থাৎ কিবোর্ড আর মাউস দিয়ে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই। এই নির্দেশটা চলে যায় কোথায়? এই যে দেখবে, তোমরা যদি একটু খেয়াল করো তোমাদের কম্পিউটারে, দেখবে কিবোর্ড এবং মাউসটি কিন্তু লাগানো রয়েছে সিপিইউর পেছনে। মানে সিপিইউতে এটা ডিরেক্টলি কানেক্ট করে দেওয়া হয়েছে।
এবং সিপিইউ থেকে একটি তার এসে এই মনিটরে কিন্তু কানেক্ট করা হয়েছে। অর্থাৎ আমরা যে নির্দেশটা দিচ্ছি সেটা প্রথম কোথায় যাচ্ছে, সিপিইউতে। সিপিইউতে গিয়ে সিপিইউ বুঝছে আমরা কি কাজ করতে চাইছি এবং সেটাকে বুঝে মানে প্রসেস করে, কম্পিউটারের ভাষায় প্রসেস করে সেটার আউটপুট দেখাচ্ছে। ঠিক যেমন আমরা যে প্রিন্টটা দিতে চাইছি, সাপোজ আমি যদি একটি কোনো ফটো বা একটা কোনো ওয়ার্ড আমি লিখে সেটাকে প্রিন্ট দেবো, তাহলে ফার্স্টে আমাকে কিবোর্ড থেকে সেই ওয়ার্ডটা লিখতে হবে। সেই ওয়ার্ডটা কম্পিউটার বুঝে সেটাকে যখন আমি ইনস্ট্রাকশন দিলাম যে প্রিন্ট করব, এবং কম্পিউটারটা প্রিন্টারের মেশিনের সাথেও লাগানো আছে, তখন সেটা কি হবে, প্রিন্টার মেশিনের সাথে বাইরে বেরিয়ে আসবে। তোমরা ভালোভাবেই জানো যে ইন মানে কি, মধ্যে, এবং আউট মানে বাইরে। অর্থাৎ এই ইনপুট যন্ত্রের সাহায্যে কম্পিউটারের মধ্যে আমরা কোনো কিছু নির্দেশ দিই এবং আউটপুট যন্ত্রের সাহায্যে সেই নির্দেশটা আমাদের কাছে প্রসেস হওয়ার পরে বাইরে বেরিয়ে আসে। ঠিক যেমন প্রিন্টার মেশিন থেকে একটা প্রিন্ট কপি বেরিয়ে আসে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু ডিভাইস রয়েছে, যেমন স্টোরেজ ডিভাইস, প্লটার রয়েছে, সিডি ক্যাসেট রয়েছে বা ডিভিডি রয়েছে এবং পেন ড্রাইভ রয়েছে। এগুলো হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস। অর্থাৎ আমরা যদি আমাদের করা কাজগুলোকে, যেগুলো আমরা কম্পিউটারে করেছি, সেই কাজগুলোকে যদি সেভও রাখতে চাই কম্পিউটারের মধ্যে, সেটা আমরা স্টোরেজ ডিভাইসের মধ্যে সেভও রাখতে পারবো। তাহলে বোঝা গেল এখানে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। তাহলে এর মাধ্যমেই কিন্তু আমরা এর সংজ্ঞা, অর্থাৎ ইনপুট ডিভাইস কাকে বলে, আউটপুট ডিভাইস কাকে বলে, এর সংজ্ঞা কিন্তু খুব সহজভাবে লিখতে পারবো, যেটা আমরা এর পরে বা পরবর্তী ক্লাসে দেখব। আচ্ছা, এরপর যেটা বলছিলাম যে অ্যাবাকাস, এই যে অ্যাবাকাস, এটা কিন্তু প্রথম আবিষ্কার হয় চীন দেশে এরকম একটা যন্ত্র আবিষ্কার হয়, যেটা দিয়ে কম্পিউটার, মানে যেটা হচ্ছে ফার্স্ট ইনভেন্টেড নন ডিজিটালাইজ কম্পিউটার। ঠিক আছে, ডিজিটাল কম্পিউটার নয় কিন্তু এটা। এইবার এই যে কম্পিউটার আবিষ্কার করলো, তাহলে কি, কম্পিউটার কোনো একক ব্যক্তি কিন্তু আবিষ্কার করেনি। কম্পিউটার যখন আবিষ্কার হয়, কম্পিউটারের বিভিন্ন পর্যায় ছিল, বিভিন্ন জেনারেশন ছিল। যেমন এই যে কম্পিউটার জেনারেশনের এখানে যদি দেখো, এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন। তাহলে এতগুলি প্রজন্ম বা এতগুলি পর্যায়ের মধ্যে দিয়ে এখন বর্তমানে আমরা যে ডিজিটাল কম্পিউটার ব্যবহার করছি বা উন্নত কম্পিউটার ব্যবহার করছি সেটা পেয়েছি। তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে একদম নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি যিনি কম্পিউটার আবিষ্কার করেছেন, কারণ কম্পিউটারের যে সমস্ত মানে যন্ত্রাংশগুলো ছিল, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্রাংশ, সেগুলো কোনো না কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন এবং যেটাকে কাজে লাগিয়ে আমরা কম্পিউটারকে আবিষ্কার করতে, মানে একটা মডার্ন কম্পিউটার পেয়েছি। তো এই যে মডার্ন কম্পিউটারের যে কনসেপ্ট, এইটার কিন্তু প্রধান যে ব্যক্তি ছিলেন এর পেছনে, তিনি হচ্ছে চার্লস ব্যাবেজ। তো এর মধ্যে যিনি ছিলেন, যিনি এই কনসেপ্টটা দেন বা এই থিওরিটায় আসেন যে কম্পিউটার শুধুমাত্র অ্যাবাকাসে সীমাবদ্ধ নয়, এটা আমরা আরো মডার্ন কম্পিউটার হিসেবে পেতে পারি, মানে কম্পিউটারকে আরো মডার্ন রূপ দিতে পারি। এর যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমাদের দেখিয়েছিলেন হচ্ছে চার্লস ব্যাবেজ। সেই জন্য তাকে কম্পিউটারের জনক বা ফাদার অফ কম্পিউটারও বলা হয়। ঠিক আছে, তো চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক এবং কম্পিউটারের ফাদার অফ কম্পিউটার বলা হয়। এবার আমরা কম্পিউটার জেনারেশন দেখব, কি কি পর্যায়ের মধ্যে দিয়ে, কি কি যন্ত্রাংশের মধ্যে দিয়ে কম্পিউটার আমাদের কাছে এসছে। আচ্ছা, যদি দেখো প্রথম জেনারেশন কম্পিউটার বা প্রথম প্রজন্মের কম্পিউটার, অর্থাৎ ফার্স্ট জেনারেশন কম্পিউটার ওয়াজ মেড উইথ ভ্যাকুয়াম টিউবস। ভ্যাকুয়াম টিউবস নামক একটা যন্ত্রাংশ ছিল, যেটাকে কাজে লাগিয়ে কিন্তু প্রথম প্রজন্মের যে কম্পিউটার সেটা আবিষ্কার করা হয়, প্রথম প্রজন্মের কম্পিউটার আবিষ্কার হয়। এবার পরবর্তী সময় কোনো একজন বিজ্ঞানী ট্রানজিস্টার আবিষ্কার করল। ট্রানজিস্টার, এই যে যন্ত্রটা, এটাকে কাজে লাগিয়ে সেকেন্ড জেনারেশন কম্পিউটার আবিষ্কার হলো। তার পরবর্তীতে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন বিজ্ঞানী, যিনি আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেছিলেন, এটাকে কাজে লাগিয়ে হলো থার্ড জেনারেশন কম্পিউটার। আচ্ছা, এরপর ফোর্থ জেনারেশন কম্পিউটার এলো। নিঃসন্দেহে এরপরে ফোর্থ জেনারেশন কম্পিউটারই আসবে। এটা তৈরি হলো এলএসআই বা ভিএলএসআইসি। এবার এর পুরো নামটা কি, আইসির পুরো নাম যেমন ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক তেমন এটারও পুরো নাম রয়েছে, ফুল ফর্ম রয়েছে। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে, তোমরা যদি প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করো, তো আমি প্রত্যেকটা যেগুলো খুব ফান্ডামেন্টাল জিনিস, যেগুলোর মানে ফুল নেম লেখানো প্রয়োজন, সেটা আমি লিখিয়ে দেবো। তো এই আইসির পুরো নাম যেমন ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক তেমন ফোর্থ জেনারেশন কম্পিউটার যেটা তৈরি হয়েছিল এলএসআই অথবা ভিএলএসআইসি, এর পুরো নাম হচ্ছে এলএসআই অর্থাৎ লার্জ স্কেল ইন্টাগ্রেশন, এবং ভিএলএসআইসির পুরো নাম হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টাগ্রেশন সার্কিট। এবার পরবর্তীতে চলে আসছে ফিফথ জেনারেশন। এর পরবর্তীতে, ফোর্থ জেনারেশনের পরবর্তীতে যা কম্পিউটার এসছে বা বর্তমানে আমরা যা কম্পিউটার ব্যবহার করছি, সবই হচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটারের অন্তর্গত। এই ফিফথ জেনারেশন কম্পিউটারে মাইক্রো প্রসেসর বা মাইক্রো চিপ ব্যবহার করা হয়, যার জন্য কম্পিউটারের যে আকৃতি ছিল, সেখানেও অনেকটা ছোট হয় আকৃতি এবং
দাম বা মূল্য, কম্পিউটারের মূল্য ধীরে ধীরে কমতে থাকে এই মাইক্রো প্রসেসরের ফলে। এবং এটা একটা মাইক্রো মানে একদম ছোট প্রসেসর, কিন্তু অতিরিক্ত শক্তিশালী একটি প্রসেসর। 5th জেনারেশনের যে কম্পিউটারগুলো সেগুলো ওই মাইক্রো প্রসেসরের উপর বেস করে কিন্তু তৈরি হয়েছে। এবার এই যে কম্পিউটার, এগুলোকে তোমরা এআই বেসড কম্পিউটারও বলতে পারো, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো বোঝা গেল আজকের ক্লাসটি আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখানে নিচের দিকে একটি তালিকা দেওয়া রয়েছে কত সাল থেকে কত সাল, যদি তোমাদের নোট করতে হয় সেক্ষেত্রে তোমরা এই এগুলোকে নোটস ডাউন করতে পারো বা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আরও একটি এরকম কনসেপ্ট নিয়ে আমরা আসব, এবং দ্বিতীয় যে পার্ট কম্পিউটার জেনারেশন শেষ হওয়ার পর এর পরবর্তী যে পার্ট রয়েছে সেটা